আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফেসবুক এবং ইউটিউব থেকে আপনারা দেখছেন যারা ভিডিও আজকের, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। চাকরি প্রত্যাশী প্রিয় বন্ধুরা, আজকে আমরা প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2015 সালের প্রশ্নটা আমরা সমাধান করব। এই পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল 16/10/2015 সালে। তো এই প্রশ্ন থেকে আমরা ইংরেজি অংশটা সমাধান করব। 20টা ইংরেজি প্রশ্ন প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু থাকে, আপনারা জানেন। তো এই 20টা ইংরেজি প্রশ্ন আমরা আজকের ভিডিওতে সমাধান করব। যেখানে গ্রামারের পয়েন্ট আলোচনা করার প্রয়োজন আমরা আলোচনা করব আপনাদের পরিপূর্ণভাবে গ্রামারগুলো বোঝার সুবিধার্থে। প্রথম ইংরেজি প্রশ্ন 13 নম্বর প্রশ্নটা হচ্ছে প্রথম ইংরেজি প্রশ্ন। এখানে বলা হয়েছে, প্রশ্নটা হচ্ছে যে চুজ দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস। সঠিক প্যাসিভ ভয়েসটা নির্বাচন করতে হবে। সেন্টেন্সটা হচ্ছে হিজ বিহেভিয়ার ওয়ারিড আস। এটা হচ্ছে সেন্টেন্স, এটার প্যাসিভ ভয়েস আমাদেরকে করতে হবে। 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্নের জন্য সঠিক আনসার হচ্ছে ক, উই ওয়ার ওয়ারিড অ্যাবাউট হিজ বিহেভিয়ার। এখন এখানে দেখেন, প্যাসিভ ভয়েসে 5টা নিয়ম আপনারা মনে রাখবেন, টোটাল 5টা নিয়ম মনে রাখবেন। এই 5টা নিয়ম আপনারা খাতায় নোট করে রাখেন, তাহলে প্যাসিভ ভয়েস করার জন্য আপনাদের পরবর্তীতে কোনো সমস্যা হবে না। যেখানে প্যাসিভ ভয়েস করার প্রয়োজন আপনারা সঠিকভাবে প্যাসিভ ভয়েস করতে পারবেন। প্রথম রুলসটা হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। অবজেক্ট কি এখানে? আস। তাহলে আজ যখন অবজেক্টের জায়গায় আছে, অবজেক্টিভ ফর্মে আছে, এটাকে যখন সাবজেক্ট করতে হবে সাবজেক্টিভ ফর্মে কিন্তু আপনাদেরকে রূপান্তরিত করতে হবে। তাহলে আজ এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে উই, যেটা এখানে করা হয়েছে। এরপরে হচ্ছে এইটা দেখেন, এটা কোন টেন্স? হিজ বিহেভিয়ার ওয়ারিড আস। ওয়ারিড এটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, সো এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সে 2 নাম্বার মানে প্যাসিভ ভয়েস করার জন্য 2 নাম্বার রুলস হচ্ছে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে। আর টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বলতে পাস্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব কিন্তু ওয়াজ ওয়ার বসবে। এটা হচ্ছে 2 নাম্বার রুলস। তাহলে ওয়াজ ওয়ার থেকে উই এর জন্য আমরা ওয়ার নিলাম, 2 নাম্বার রুলস, উই ওয়ার। এরপরে হচ্ছে 3 নম্বর রুলস, যেটা ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে, ওয়ারিড। এটা V2 আছে, অর্থাৎ পাস্ট ফর্ম আছে, এটার পাস্ট পার্টিসিপল ফর্ম যদি করেন আপনি ওয়ারিড হবে। মানে পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু একই, উই ওয়ার ওয়ারিড। 3 নম্বর রুলস পর্যন্ত আসলাম। এখন আপনার হচ্ছে 4 নাম্বার রুলসে বাই বসবে, প্যাসিভ ভয়েসে বাই বসে, কিন্তু কিছু কিছু আপনার হচ্ছে ভার্ব আছে যে ভার্বের জন্য আপনার মানে হচ্ছে কিছু কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডের জন্য আপনার হচ্ছে বাই বসে না, অন্য কিছু বসে। এগুলো আপনাদের মুখস্থ রাখতে হবে। এগুলো হাতে গোনা 10-12টা এরকম শব্দ আছে, এগুলোর সাথে আপনার হচ্ছে এগুলো বাই না হয়ে অন্য একটা প্রিপোজিশন বসবে, যেমন ওয়ারিড অ্যাবাউট। এটা হচ্ছে আপনারা মনে রাখবেন, অরিটের জন্য অ্যাবাউট হয়, অরিট অ্যাবাউট। এখন 5 নম্বর রুলস কি? যে সাবজেক্টের হিজ বিহেভিয়ার, সাবজেক্টের অবজেক্ট মানে সাবজেক্ট অবজেক্টের জায়গায় বসবে, হিজ বিহেভিয়ার এই যে বসছে এখানে হিজ বিহেভিয়ার। তাহলে 1 নম্বর রুলস, 2 নম্বর রুলস, 2 নম্বর রুলস, 3 নম্বর রুলস, 4 নম্বর রুলস, 5 নম্বর রুলস। এই 5টা রুলস আপনারা ফলো করে প্যাসিভ ভয়েস যদি করেন তাহলে আপনারা সঠিকভাবেই কিন্তু করতে পারবেন। এখন এখানে দেখেন ব্যাখ্যায় কি বলছে, অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার সময় অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টই প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয় এবং তার পূর্বে বাই বসে, আর অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টই প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়। অ্যাক্টিভ ভয়েসের মূল ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, প্যাসিভ ভয়েসের ভার্ব হিসেবে ব্যবহৃত হয় এবং তার পূর্বে সাবজেক্ট ও টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসে। তবে সব অবজেক্টের পূর্বে বাই বসে না, যে কথাটা আমি বলছি। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অনুযায়ী বাই এর পরিবর্তে উইথ, অ্যাট, টু, অফ, ইন ইত্যাদি অবজেক্টের পূর্বে বসতে পারে, যেমন আই নো হিম, হি ইজ নোন টু মি। এখানে নোন ভার্বের জন্য টু বসে, বাই না বসে। ম্যাক্সিমাম 99% ক্ষেত্রে কিন্তু বাই বসে প্যাসিভ ভয়েসে, কিন্তু কিছু কিছু ভার্ব আছে যেমন নোন টু, এরকম হচ্ছে ওয়ারিড অ্যাবাউট, এরকম হয়, নোন টু হয়। তারপরে হচ্ছে শক, প্লিজ, সারপ্রাইজ, এগুলোর পরে অ্যাড বসে। তারপর হচ্ছে ডিসপ্লেস, তারপর হচ্ছে অ্যানয়েড, ডিসস্যাটিসফাইড, এগুলার পরে উইথ বসে। এগুলা হচ্ছে আপনারা হাতে গোনা কিছু আছে, এগুলো আপনারা মনে রাখবেন। এরপরে আমরা হচ্ছে যে ইয়েটা করব, প্রশ্নটা সমাধান করব। দেখেন পরের প্রশ্ন হচ্ছে আমাদের, পরের প্রশ্ন হচ্ছে, জাস্ট এ মিনিট আপনারা একটু ওয়েট করেন। পরের প্রশ্ন হচ্ছে দেখেন এইখানে 24 নম্বর প্রশ্ন।
24 নম্বর প্রশ্ন আমরা এখন সমাধান করব। 24 নম্বর প্রশ্ন দেখেন, হু রোড দ্য বুক প্যারাডাইস রিগেইনড? এই বইটা কে লিখেছিল? প্যারাডাইস রিগেইনড বইটা কে লিখেছিল? প্যারাডাইস রিগেইনড বইটা লিখেছিল জন মিল্টন। জন মিল্টন 1608 থেকে 1674 পুরিটান পিরিয়ডের সাহিত্যিক ছিলেন। তাকে গ্রেট মাস্টার অফ ভার্স বলা হয়। প্যারাডাইস লস্ট 1667 সালে তার একটি ইপিক পোয়েম। এটি প্রথমে 10 খণ্ডে প্রকাশিত হয় এবং পরে 12 খণ্ডে প্রকাশিত হয়। এরপর তিনি রচনা করেন প্যারাডাইস রিগেইনড, অর্থাৎ প্রথমে প্যারাডাইস লস্ট, তারপরে প্যারাডাইস রিগেইনড, যেটা 1671 সালে প্রকাশিত হয়। 1671 সালে প্রকাশিত হয়। তার উল্লেখযোগ্য কবিতা হচ্ছে লিসিডাস, কোমাস, তারপর হচ্ছে এলেরো। জন মিল্টন তার প্যারাডাইস লস্টে ঈশ্বর এবং শয়তানের বিবাদকে কেন্দ্র করেই কাহিনী রচনা করেন। এখানে শয়তান চরিত্রকে মানবিকভাবে সৃষ্টি করেন, এতে কোনো নায়ক নেই। যাই হোক, এই প্যারাডাইস রিগেইনড বা প্যারাডাইস লস্ট সম্পর্কে আমরা একটু অতিরিক্ত কিছু তথ্য আমরা জানলাম। এখন হচ্ছে আমরা 26 নম্বর প্রশ্ন সমাধান করব। 26 নম্বর প্রশ্ন দেখেন, 26 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য ম্যাসকিউলিন ফর্ম অফ বি? বি হচ্ছে, বীর এর পুরুষবাচক শব্দ কোনটা? ড্রোন হচ্ছে আমাদের কারেক্ট আনসার। 26 নম্বর প্রশ্ন দেখেন, ড্রোন হচ্ছে পুরুষ মৌমাছি, এর ফেমিনাইন জেন্ডার হচ্ছে বি, স্ত্রী মৌমাছি। তেমনি হচ্ছে এখানে আরও কিছু আছে, স্ট্যাক এর ফেমিনাইন ফর্ম জেন্ডার হচ্ছে হাইন্ড। তারপর হচ্ছে কোল্ড, বাচ্চা ঘোড়া, এর ফেমিনাইন ফর্ম হচ্ছে ফিলি, অর্থাৎ হচ্ছে ঘুটকি, মানে বাচ্চা আপনার হচ্ছে আপনার স্ত্রী ঘোড়া বাচ্চা, যেটা হার্ড, হরিণ, এর ফেমিনাইন ফর্ম হচ্ছে রো। তেমনি হচ্ছে ডগ, এর ফেমিনাইন হচ্ছে বিচ। স্ট্যালিয়ন এর ফেমিনাইন ফর্ম হচ্ছে মেয়ার। মোনার্ক এর অর্থ হচ্ছে মোনার্ক, এর হচ্ছে স্ত্রীবাচক শব্দ হচ্ছে ফেমিনাইন ফর্ম হচ্ছে নান। এগুলো আপনারা মনে রাখবেন। এরপরে 30 নম্বর প্রশ্ন আমাদেরকে সমাধান করতে হবে। 30 নম্বর প্রশ্ন, এইটা 30 নম্বর প্রশ্ন দেখেন, হু ইজ দ্য রাইটার অফ ট্রেজার আইল্যান্ড? ট্রেজার আইল্যান্ডের রাইটার কে? 30 নম্বর, ট্রেজার আইল্যান্ডের রাইটার হচ্ছে স্টিভেনসন। ট্রেজার আইল্যান্ড স্টিভেনসন, মনে রাখবেন আপনারা। এরপরে 31 নম্বর প্রশ্ন, 31 নম্বর প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, হিজ ইলনেস ইজ এ মেয়ার প্রিটেক্স ড্যাশ হিজ অ্যাবসেন্স। প্রিটেক্স ফর 31-এর জন্য কারেক্ট আনসার হচ্ছে ফর। প্রিটেক্সের পরে সবসময় প্রিপোজিশন ফর হয়, এটা আপনার মুখস্থ করে নেবেন। প্রিটেক্স ফর অর্থাৎ হচ্ছে উজর বা কারণ দর্শানো। হিজ ইলনেস ইজ মেয়ার প্রিটেক্স ফর হিজ অ্যাবসেন্স, অর্থাৎ হচ্ছে তার অসুস্থতাই হচ্ছে তার অনুপস্থিতির প্রধান গুজর, মানে হচ্ছে একটা অজুহাত। এরপরে 32 নম্বর প্রশ্ন হচ্ছে, এ বেগার মাস্ট নট বি এ চুজার। এর বাক্যের যথার্থ অনুবাদ হচ্ছে, 32 নম্বর যথার্থ অনুবাদ হচ্ছে, ভিক্ষার চাল কারা আর আকারা। এ বেগার মাস্ট নট বি এ চুজার, ভিক্ষার চাল কারা আর আকারা। 35 নম্বর প্রশ্ন দেখেন, 35 নম্বর প্রশ্ন, এটা হচ্ছে সিনোনিম অফ ডিফ্রড। ডিফ্রড এর সিনোনিম মানে সমার্থবাচক শব্দ কোনটা? ডিফ্রড এর সমার্থক শব্দ হচ্ছে ফ্রডুলেন্টলি। এটা ডিফ্রড শব্দের অর্থ হচ্ছে প্রতারণা করা। ডিফ্রড শব্দের অর্থ প্রতারণা করা। আর ডিফ্রেই শব্দের অর্থ হচ্ছে ব্যয় নির্বাহ করা। ডিবাঙ্ক শব্দের অর্থ হচ্ছে ব্যক্তি বা প্রতিষ্ঠান সম্পর্কে মিথ্যা ধারণা পোষণ করা। আর ফ্রডুলেন্টলি অর্থ হচ্ছে মিথ্যা প্রলোভন বা অবন্ধুসুলভ আচরণ করা। তাহলে আপনার হচ্ছে যে দেখেন, ডিফ্রড শব্দের অর্থ হচ্ছে প্রতারণা করা, এটার সিনোনিম আপনারা বলতে পারেন ফ্রডুলেন্টলি, যেটা হচ্ছে অবন্ধুসুলভ আচরণ করা বা মিথ্যা প্রলোভন দেখা, মানে প্রতারণা করার মতোই অনেকটা বোঝায় কিন্তু। এরপরে আমাদের সমাধান করতে হবে 37 নম্বর প্রশ্ন সমাধান করতে হবে আমাদের। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আই ক্যানট স্টপ ড্যাশ মিনার্স। এইখানে 37 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার হচ্ছে খ, আই ক্যানট স্টপ টু মিনার্স। স্টপ, অ্যাডহেয়ার, তারপর হচ্ছে অ্যাডিক্ট, অ্যাটেইন, বিলং, কনফার্ম, প্রিফার, সাবমিট, রিফার, ইন্ট্রোডিউস, অবজেক্ট প্রভৃতি ভার্বগুলো প্রিপোজিশন টু গ্রহণ করে। অর্থাৎ এই যে এই ভার্বগুলো এখানে দেওয়া আছে, এই প্রত্যেকটা ভার্ব আপনারা মনে রাখবেন এই ভার্বগুলোর পরে সবসময় কিন্তু প্রিপোজিশন টু বসে, অন্য কোনো প্রিপোজিশন বসে না। স্টপ টু, এই জন্য এখানে কিন্তু টু ইউজ করতে হবে আমাদের।
এরপরে 38 নম্বর প্রশ্ন। 38 নম্বর প্রশ্ন, এটা হচ্ছে দ্য সিনোনিম অফ ফিউটাইল। ফিউটাইল এর সমার্থবাচক শব্দ কোনটা? 38 নম্বর প্রশ্ন। 38 নম্বর প্রশ্ন, ফ্রুটলেস। দেখেন, ফিউটাইল শব্দের অর্থ নিরর্থক, ফ্রুটলেস শব্দের অর্থ হচ্ছে নিরর্থক। ফিউটাইল শব্দের অর্থ হচ্ছে তুচ্ছ বা অসার, আর ফ্রুটলেস শব্দের অর্থ হচ্ছে নিষ্ফল বা অনুর্বর। অপরদিকে ভেইন, ইউজলেস, ট্রিফলিং ভিন্ন ভিন্ন অর্থ বহন করে। যাই হোক, 40 নম্বর প্রশ্ন। 40, আইডেন্টিফাই দি কারেক্ট প্যাসিভ ফর্ম অফ হি ইজ গোয়িং টু ওপেন আ শপ। এটার প্যাসিভ ভয়েস আপনাদেরকে আনসার করতে হবে, সঠিক আনসার করতে হবে খ। এ শপ ইজ গোয়িং টু বি ওপেন্ড বাই হিম। এখন দেখেন, গোয়িং টু থাকলে গোয়িং টু বি হয়, অর্থাৎ হচ্ছে গোয়িং টু এটাকে একটা সেমি মোডাল যদি বলেন, আপনারা জানেন মোডাল যদি থাকে অ্যাক্টিভ ভয়েসে, প্যাসিভ ভয়েসে, ওই মোডাল এর সাথে বি হয়। যেমন মোডাল ধরেন ক্যান, একটা মোডাল, প্যাসিভ ভয়েস হবে ক্যান বি, এবং তারপরে কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অবশ্যই হবে, যেহেতু প্যাসিভ ভয়েস মানেই হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। যেমন ক্যান বি, তারপর হচ্ছে শুড থাকলে শুড বি হবে, উইল থাকলে উইড বি হবে, মানে উইল থাকলে উইল বি হবে, মে থাকলে মে বি হবে, এরকম কিন্তু হবে। তো গোয়িং টু একটা সেমি মোডাল ধরেন, তাহলে গোয়িং টু বি হবে এবং তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। এইভাবে এ শপ ইজ গোয়িং টু বি, তারপরে হচ্ছে পাস্ট পার্টিসিপল ওপেন্ড বাই হিম। তো এটা হচ্ছে কারেক্ট আনসার 40 নম্বর। এরপরে আমরা সমাধান করব হচ্ছে আমাদের এখান থেকে 42 নম্বর প্রশ্ন সমাধান করব। দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য ওয়ার্ড ডাইভার্সিটি। ডাইভার্সিটি এর সঠিক মিনিং কোনটা? ডাইভার্সিটি এর সঠিক মিনিং হচ্ছে ঘ নাম্বার, ভ্যারাইটি। দেখেন, ডাইভার্সিটি শব্দের অর্থ হচ্ছে বৈচিত্র্যপূর্ণ, তেমন ভ্যারাইটি নানান ধরনের, অন্যদিকে সিকিউরিটি, ইউনিটি, আনইনফরমিটি ভিন্ন অর্থ বহন করে, অর্থাৎ এগুলা অন্য অর্থ বহন করে। এরপরে হচ্ছে 46 নম্বর প্রশ্ন। 46 নম্বর প্রশ্ন, লুনার ইক্লিপস occurs on, দেখেন 46 নম্বর প্রশ্ন, ক নাম্বার কারেক্ট আনসার? আ ফুল মুন ডে, অর্থাৎ পৃথিবী পূর্ণিমার তিথিতে চাঁদ, পৃথিবী ও সূর্য একই সরলরেখায় এলে সূর্যের আলো পৃথিবীর বাধার জন্য চাঁদের ওপর পড়তে পারে না, ফলে সাময়িকভাবে চাঁদকে দেখা যায় না, একে চন্দ্রগ্রহণ, লুনার ইক্লিপস বলে। সুতরাং চন্দ্রগ্রহণ হয় সাধারণত পূর্ণিমার তিথিতে, ইন আ ফুল মুন ডে। যাই হোক, এরপরে 48 নম্বর প্রশ্ন। 48 নম্বর প্রশ্ন, 48, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট? 48 নম্বর প্রশ্ন, ঘ। দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। তাহলে অন্য সেন্টেন্সগুলোও কিন্তু একই ধরনের সেন্টেন্স, একই ধরনের অর্থ বহন করে, তাহলে সেগুলো কারেক্ট না কেন? দেখেন, দ্য রিচেস হয় না, দ্য রিচ মানে আপনার হচ্ছে অ্যাডজেক্টিভের পূর্বে যখন দ্য বসে তখন কিন্তু সেটা আপনার হচ্ছে একটা জাতিকে বোঝায়, এটা সিঙ্গুলার হইলেই এই জাতিকে বোঝায়, ধনীরা বোঝায়, এটা এক্সট্রা আবার প্লুরাল করার দরকার হয় না। তো এই সেন্টেন্সটা কিন্তু শুরুতেই এটা কিন্তু কারেক্ট না। দ্য রিচ, দেখেন এটা কিন্তু ধনীরা বোঝাচ্ছে, দ্য রিচ দিয়ে ধনীরা বোঝাচ্ছে, তাহলে ভার্ব প্লুরাল হতে হবে, ইজ হবে না, আর হবে, তাহলে এটাও কারেক্ট না। দ্য রিচ ডিড নট হ্যাপি অলওয়েজ, এটা হচ্ছে চিরন্তন সত্য, সো পাস্ট ইনডিফিনিট টেন্স আপনি করতেই পারেন না, সো গ নাম্বারও কারেক্ট না, ঘ নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট আনসার, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। দেখেন, তারপরে আমরা ব্যাখ্যাটা একটু পড়বো। জাতি বা সম্প্রদায়ের নামের পূর্বে দ্য বসে, অর্থাৎ হচ্ছে দ্য রিচ দিয়ে জাতি বা সম্প্রদায় বোঝাচ্ছে, যেমন হচ্ছে দ্য ইংলিশ, দ্য রিচ, দ্য পুর, দ্য পায়াস প্রভৃতি, তাই এদের পরে ভার্ব প্লুরাল হয়, আর সাধারণত প্রেজেন্ট টেন্স হয়, সাধারণত প্রেজেন্ট টেন্স হয়, মানে চিরন্তন সত্য বিদায় প্রেজেন্ট টেন্স হয়। এরপরে আমরা সমাধান করতে পারি হচ্ছে, আমরা সমাধান করলাম আমাদের 48 নম্বর প্রশ্ন, দেখে আমরা সমাধান করে নিলাম 48 নম্বর প্রশ্ন। এখন আমরা সমাধান করব 50 নম্বর প্রশ্ন। 50 নম্বর প্রশ্নের মধ্যে কি আছে আমরা একটু দেখি। 50 নম্বর প্রশ্ন, দেখেন, চেঞ্জ দ্য ন্যারেশন, হি সেইড টু মি লেট আস গো হোম টুগেদার। এইখানে 50 নম্বরের জন্য কারেক্ট আনসার কি? 50 নম্বরের জন্য কারেক্ট আনসার হচ্ছে খ, হি প্রপোজ টু মি দ্যাট উই শুড গো হোম টুগেদার। দেখেন, এখানে কিন্তু লেট দিয়ে প্রস্তাব বোঝাইছে, এই জন্য সেইড টুর পরিবর্তে আমরা কি ইউজ করছি? প্রপোজড। হি প্রপোজ টু, প্রপোজের পরে আবার টু হয়, এই জন্য টু উঠে যাবে না, সেইড টুর পরিবর্তে আমরা বসাইলাম প্রপোজ টু। তারপর হচ্ছে মি, তারপরে হচ্ছে এই যে আপনার হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু কমার পরিবর্তে টু হয় আবার, সো দুইটা টু এখানে। হি প্রপোজ, খ নাম্বার কারেক্ট আনসার, হি প্রপোজ টু মি
এই যে কমার পরিবর্তে দ্যাট, হি প্রপোজ টু মি দ্যাট, এখন লেট দিয়ে প্রস্তাব বোঝাইলে কিন্তু শুড ইউজ করতে হবে, তাহলে আসের পরিবর্তে আমরা উই ইউজ করলাম, তারপর এক্সট্রা একটা শুড নিলাম, শুড গো হোম টুগেদার। এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। 51 নম্বর প্রশ্ন আপনারা দেখেন। 51 নম্বর প্রশ্ন হচ্ছে দ্য রাইট বাংলা ট্রান্সলেশন অফ হি কেম অফ উইথ ফ্লাইং কালার্স। এইটার অর্থ হচ্ছে 51 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার হচ্ছে আপনার খ নাম্বার কারেক্ট আনসার। তিনি গৌরবময় সাফল্য অর্জন করেন। উইথ ফ্লাইং কালার্স মিনস ভিক্টোরিয়াসলি, অর্থাৎ হচ্ছে উইথ ফ্লাইং কালার্স দিয়ে বোঝায় ভিক্টোরিয়াসলি বা গৌরবময় সাফল্য অর্জন করা। সো খ নাম্বার হচ্ছে কারেক্ট আনসার। এরপরে 53 নম্বর প্রশ্ন দেখেন। 53 নম্বর প্রশ্ন হচ্ছে অপমানের চেয়ে মৃত্যু শ্রেয়, কোনটি সঠিক অনুবাদ? সঠিক অনুবাদ হচ্ছে ঘ নাম্বার, ডেথ ইজ প্রিফারেবল টু ডিজনার। এখানে দেখেন ডেথ ইজ মোর প্রিফারেবল, প্রিফারেবল নিজেই একটা হচ্ছে আপনার কম্পারেটিভ ডিগ্রি প্রকাশ করে। সো এটার জন্য মোর যুক্ত করে প্রিফারেবল মানে কে কম্পারেটিভ করার কোনো প্রয়োজন হয় না, এই জন্য এটা কারেক্ট না। ডেথ ইজ প্রিফারেবল দেন, প্রিফারেবলের পরে সবসময় টু হয়, সো দেন দিছে যার কারণে এটা কারেক্ট না। ডেথ ইজ মোর প্রিফারেবল, এটাও একই ভুল আছে এখানে। ডেথ ইজ প্রিফারেবল টু ডিজনার, সব দিক থেকেই কিন্তু এটা কারেক্ট আনসার। 54 নম্বর প্রশ্ন, এটা হচ্ছে যে চুজ দ্য ওয়ার্ড দ্যাট replaces best the underlined word in the sentence. Colonialism has engendered diverse effects around the world. এটা হচ্ছে এখানে কি বলছে যে রিপ্লেস দ্য বেস্ট আন্ডারলাইন্ড ওয়ার্ড হচ্ছে কোনটা এখানে? 54 নম্বর প্রশ্নের জন্য কারেক্ট আনসার হচ্ছে ঘ, কস্ট। এখানে যাই হোক, এখানে আন্ডারলাইন্ড ওয়ার্ডের কথা বলা হয়েছে যে আন্ডারলাইন্ড ওয়ার্ডটা কোনটা দিয়ে রিপ্লেস করা যায়, কিন্তু আসলে প্রশ্নে আন্ডারলাইন্ড করা কোনো ওয়ার্ড কিন্তু নাই। যাই হোক, আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন হচ্ছে 55 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ ক্যাটাস্ট্রফি? ক্যাটাস্ট্রফি একটি পারিভাষিক শব্দ যার অর্থ হচ্ছে বিয়োগাত্মক বা নাটকীয় সমাপ্তি। ট্র্যাজিক ড্রামা এর সমাপ্তি সূচক অবস্থাকে ব্যাখ্যা করার জন্য ব্যবহৃত হয়। তাহলে কারেক্ট আনসার কি 55 নম্বরের জন্য? যে আপনার হচ্ছে খ নাম্বার কারেক্ট আনসার। দ্য ট্র্যাজিক এন্ড অফ ড্রামাটিক ইভেন্টস। ড্রামাটিক ইভেন্টসের ট্র্যাজিক ইভেন্ট মানে হচ্ছে মর্মান্তিক দুঃখজনক ইন্ডিং, যেটা সেটাকে বোঝায়, যে সেটাকে ক্যাটাস্ট্রফি বোঝায়। 59 নম্বর প্রশ্ন দেখেন। 59 নম্বর প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, হি ইজ কোয়াইট ড্যাশ ইন ডিলিং উইথ পিপল। 59 নম্বর প্রশ্ন হচ্ছে ঘ, বড় ঘ নাম্বার, ডিপ্লোম্যাটিক। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, হি ইজ কোয়াইট ডিপ্লোম্যাটিক ইন ডিলিং উইথ পিপল। ইম্পর্টেন্ট, ইমপ্রুডেন্ট, আনস্টেবল, ডিপ্লোম্যাটিক। ডিপ্লোম্যাটিক মানে হচ্ছে কূটনৈতিক, মানে মানুষের সাথে কথাবার্তা বলে সমস্যার সমাধান করার ক্ষেত্রে খুবই পারদর্শী। সো এটাই কারেক্ট আনসার হবে, হি ইজ কোয়াইট ডিপ্লোম্যাটিক ইন ডিলিং উইথ পিপল। এখন 62 নম্বর প্রশ্ন। 62 নম্বর প্রশ্নটা হচ্ছে দ্য ভার্ব সাকাম্ব অর্থ কী? 62 নম্বর প্রশ্ন, সাকাম্ব অর্থ কী? দেখেন, সাকাম্ব অর্থ হচ্ছে সাবমিট, অর্থাৎ হচ্ছে সাকাম্ব অর্থ দাখিল করা, সাবমিট অর্থ দাখিল করা, অ্যাচিভ অর্জন করা, সাবমিট দাখিল করা, উইন জয় করা, কনকোয়ার জয় করা। সুতরাং যথার্থ হচ্ছে সাবমিট কারেক্ট আনসার। এরপরে আমাদের পরের যে প্রশ্ন আমরা সমাধান করব, আর একটা প্রশ্ন আছে খুব সম্ভবত 76 নম্বর প্রশ্ন দেখেন। 76 নম্বর প্রশ্ন, হি রিকোয়েস্টেড দ্যাট হি মাইট বি অ্যালাউড টু কাম ইন, হুইচ ইজ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট ডিরেক্ট স্পিচ। এটা ইনডিরেক্ট স্পিচ আছে। 76 নম্বর প্রশ্ন বড় ঘ, অর্থাৎ ঘ নাম্বার হচ্ছে কারেক্ট আনসার। হি আস্কড লেট মি অ্যালাউ টু কাম ইন, এটাকে আমরা ইনডিরেক্ট করি। যেহেতু লেট মি অ্যালো টু কাম ইন, আমাকে ভিতরে প্রবেশ করতে দিন, এখানে একটা রিকোয়েস্ট বুঝাইছে, সো অনুরোধ করছে সে। সো আমরা এই যে আস্কডের পরিবর্তে আমরা রিকোয়েস্টেড লিখলাম, হি রিকোয়েস্টেড, তারপর হচ্ছে কমার পরিবর্তে দ্যাট। এখন যেহেতু লেট দিয়ে রিকোয়েস্ট বুঝাইছে, তাহলে এখানে শুড বা মাইট আমরা বসাবো। এখানে মাইট দিয়ে করা হয়েছে যে হি মাইট, তারপর হচ্ছে একটা অক্সিলারি ভার্বের পরিবর্তে মানে হচ্ছে মাইট বি আমাদেরকে বসাইতে হবে, বি, তারপরে মাইট বি, মোডালের পরে বি থাকলে তারপরে তো ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, এটা তো আমরা জানি। সো মাইট থাকবে, মাইটের পরে একটা বি হবে, এতটুকু আপনারা মুখস্থ করবেন, তারপরে নিয়ম অনুযায়ী হবে। দ্যাটস ইট। এখন হচ্ছে এই প্রশ্নগুলো আমরা সমাধান করলাম, বিগত সালের প্রাইমারিতে এসে যাওয়া প্রশ্ন। আপনাদের
আপনারা যদি নিয়মিত ফলো করেন অবশ্যই উপকৃত হবেন এবং চাকরির পরীক্ষায় ইংরেজি অংশে আপনারা ভালো করতে পারবেন। পাশাপাশি অন্যান্য অংশগুলোও আপনারা চর্চার মধ্যে রাখবেন। প্লাস এর পাশাপাশি ইংরেজি অংশটা সঠিকভাবে সমাধান করার জন্য আপনারা নিয়মিত ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা ভিডিওগুলো দেখে চর্চা করেন, খাতায় নোট করে রাখেন গ্রামারের পয়েন্টগুলো। অবশ্যই আমার বিশ্বাস আপনাদের কাজে লাগবে এবং উপকৃত হবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। দেখা হবে আরেকটা ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।